সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার। ধানমন্ডি থেকে গ্রেপ্তার হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় অভিযোগ দায়ের। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। সংশোধনীতে গণতন্ত্রহীন হয়ে পড়ে দেশ, বললেন অ্যাটর্নি জেনারেল। এবং 12 সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ। জনপ্রত্যাশা পূরণেই এমন পদক্ষেপ, জানালেন উপদেষ্টা। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ডিওএইচএস এর এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার তাকে তোলা হতে পারে আদালতে। এদিকে রাতেই ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর বাড়িধারার ডিওএইচএস এক আত্মীয়র বাসায় আত্মগোপনে আছেন ডক্টর দীপু মনি। এমন খবরে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। প্রাথমিকভাবে জানা যায় মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডক্টর দীপু মনিকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানা গেছে। এর আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডক্টর দীপু মনি, তার বড় ভাই টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত 15 আগস্ট থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ডক্টর দীপু মনি 2008 সাল থেকে চাঁদপুর 3 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 3 মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে 359 কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন ডক্টর দীপু মনি। একই দিন রাতে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের পর একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে 500 অজ্ঞাতনামা ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনকে। সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়। আলভির পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদুদ্দিন এই অভিযোগটি দায়ের করেন। এটি ট্রাইব্যুনালের শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জোসনা বেগম বাদী হয়ে এই মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ নফল সহ 108 জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছেন আরও 100 থেকে 150 জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় 62 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। গেল 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও 100 থেকে 150 অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 62 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। 21 জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট 15টি মামলা হয়েছে। এর মধ্যে 12টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যা চেষ্টা মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথ বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সংশোধনীর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে গেছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আদালত জানান, আপাতত এটি বাতিল বা স্থগিত কিছুই করছেন না তারা। পরে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে মনে করেন অন্যতম রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমাদের সংবিধানের ১৪২ অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে। এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। রিটকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, এর মাধ্যমে কৌশলে একদলীয় শাসন কায়েম ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, এই বিষয়ে কোর্টের রুল চেয়ে আমরা রিটটা করেছিলাম। জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে সেটাকে গুরুতরভাবে খর্ব করে, কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রের উপর আঘাত বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা উত্তর দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদ এবং 323 পৌরসভাতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপজেলা পরিষদের 988 জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। জানাতুল মোহনার প্রতিবেদন। পদ হারালেন দেশে 12 সিটি মেয়র। এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামকে সরিয়ে মাহমুদুল হাসানকে এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসকে সরিয়ে ডক্টর মোহাম্মদ শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হয়েছেন অতিরিক্ত সচিব AHM কামরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটিতে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি, যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বপর্যায়ে কাউন্সিলর ও সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কীরকম আছে।
স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা এএফ হাসান আরিফ। সেই একই জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ নিয়ে হাইকোর্ট বেঞ্চে শিগগিরই শুনানি হবে বলে জানানো হয়। এদিকে আলোচিত এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। আমার বাংলাদেশ বা এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করেন দলটির নেতা ও আইনজীবীরা। আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে যারা প্রেসে আছেন, আমার মনে আছে যখন আমাদেরকে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন দেয়নি তখন সকল প্রেসে এই কথাটি এসেছিল যে কার্যকর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভুইফোড় অপরিচিত দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেজন্য আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই। অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাকে অসাংবিধানিক বলেছেন, অযৌক্তিক বলেছেন, খামখেয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে। যখন নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে সে সময় এবি পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী রিটকারী আইনজীবী। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট হয়েছে হাইকোর্টে। দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 3 বছরে হওয়া উচিত বলে মনে করেন রিটকারী। জনস্বার্থে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম 3 বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানানো হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী সরকারের 41 মন্ত্রী এমপির দুর্নীতি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন, যারা গেল 15 বছরে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদ ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দুর্নীতির তদন্ত গতি পেয়েছে। মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে নূপুর মাহমুদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর বাসা থেকে গেল 17 আগস্ট বিদেশি মুদ্রা সহ 3 কোটি 1 লাখ টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর 2 দিন পর তার চাকরি জীবনের দুর্নীতির ফেরিস্তি খুঁজতে নেমেছে দুদক। একই দিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অনুসন্ধান শুরু করেছে। আর 3 বছর থমকে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দুর্নীতির অনুসন্ধানে গতি ফিরেছে। সম্পদের অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। শাহ কামালের বিরুদ্ধে চাকরি জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা উপার্জন এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ ও তার পিএস ডাক্তার রাসেল ও অন্যান্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন করা সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। গেল 15 বছরে নজিরবিহীন সম্পদ বেড়েছে আওয়ামী লীগ সরকারের 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 জন সংসদ সদস্যের। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অন্যান্যরা গড়েছেন সম্পদের পাহাড়। এ নিয়ে তদন্ত করতে এক আইনজীবীর আবেদন খতিয়ে দেখছেন দুদক। দুর্নীতি দমন কমিশন তো আসলে যে কার্যক্রমগুলি করছে আপনারা হয়তো দেখে থাকবেন, গত 1 বছর থেকে তো অনেক গতি এসেছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। তো সুতরাং এই ধরনের অভিযোগ আসলে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুদিন দুদকের কার্যক্রম স্থবির থাকলেও কয়েকদিনে বেড়েছে কাজের গতি। বিগত সরকারের একাধিক এমপি মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারাও ফাঁসছেন দুদকের জালে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাফিজের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ দুই উপদেষ্টা। সোমবার রাত ৮টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাফিজের বাড়িতে যান। এই সময় উপদেষ্টা নাহিদ ইসলাম নিহত নাফিজের মা নাজমা আক্তারকে নাফিজের হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। নাফিজের এই যে আত্মত্যাগ, সেটাকে কখনো না বলি। শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল ও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে সরকারি তিতুমির কলেজে মোমবাতি প্রজ্বলন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলেজের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। কলেজের বিভিন্ন সহ শিক্ষামূলক সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজন করে। এ সময় কলেজের সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অপরাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর দাবি জানান তারা। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সম্পৃক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তাহমিদা মান্নান নিঝুম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পটিয়ায় ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু নিঝুম ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘর ভেঙে আব্দুল মান্নান ঘরের দেয়ালে পড়ে। এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত শিশুটি মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করে। জমকালো আয়োজনের মাধ্যমে আয়োজন করা হলো পূবালী ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগপ্রাপ্ত 150 জন প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে নিজেদেরকে ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চলার মাধ্যমে নিজেকে দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, শাহনেওয়াজ খান ও জামাল উদ্দিন মজুমদার। আন্তর্জাতিক কলকাতার আরজি কর হাসপাতালে ট্রেনি চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। সোমবার ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ময়নাতদন্ত রিপোর্টে এমনটাই দেখা গেছে। এদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল রাজপথ। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। কর্মবিরতির সময় শেষ হলেও কাজে ফিরতে অনড় চিকিৎসকরা। সহকর্মীর ধর্ষণ, হত্যার বিচার ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত না করে রাজপথ ছাড়বেন না তারা। This is not a rape of a doctor. It's not a rape of a doctor. It's a rape of a daughter. She was a daughter. She was a mother, sister, someone's sister. So अभी अगर आज हम लोग अपने एज के लिए वॉइस नहीं उठाएंगे तो कोई हमारे लिए वॉइस नहीं उठाएगा। For this we are here. हम बस ये चाहते हैं कि डॉक्टर्स की मांगे पूरी हो और ये सिर्फ डॉक्टर की मांग नहीं है, एक बेटी, इस देश की बेटी की मांग है और जब तक सीपीए लागू नहीं होगा तब तक हम नहीं हिलेंगे यहाँ से। এরই মধ্যে প্রকাশিত হয়েছে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী তার দেহে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন, মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এদিকে ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের মা বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন। পুলিশ যেভাবে মামলাটি সামলাচ্ছে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তারা। পাশাপাশি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন তার মৃত মেয়ের ডিপার্টমেন্টকেই। सीएम अपने रास्ते में नाम उतार के जस्टिस मांगता है, फिर जो जनरल पब्लिक है उसमें जब जस्टिस मांगता है उसको बंद करने के लिए कोशिश कर रहे हैं। क्या इसकी सब क्या बात है? এখন আমাদের সিএম যাতে প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে আজকে 144 ধারা জারি করে দিয়েছেন এখানে, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। এদিকে আরজিকর হত্যাকাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়েছে এক ছাত্র। ওই ছাত্র তার ইনস্টাগ্রাম পোস্টে লেখে, ইন্দিরা গান্ধীর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা উচিত। এই ঘটনায় গ্রেফতার করা হয় তাকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।